এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? প্রথম কথা বলি, দ্বিতীয়বারের জন্য তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছে। 21 সালে আমার এই উত্তর পশ্চিম বিধানসভার নির্বাচন ক্ষেত্রে নির্বাচক মণ্ডলী তারা আমাকেই পছন্দ করেছিল, আমাকে আশীর্বাদ করেছিল, আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। খুব স্বাভাবিকভাবে 5টা বছর আমি এলাকার মানুষের সঙ্গেই কাজ করেছি। তাদের অভাব অভিযোগ যেগুলো সবটা নিশ্চিতভাবে পূরণ করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ বিরোধী দলের বিধায়ক হিসেবে ছিলাম। তাদের চেষ্টা করেছি, আমি বিধানসভায় তুলে ধরবার চেষ্টা করেছি। খুব স্বাভাবিক কারণেই আমার এই নির্বাচনী ক্ষেত্রে নির্বাচক মণ্ডলী আমাকেই পছন্দ করছে। এবারের ভোটে মানুষ এই কারণেই বেছে নেবে, একদিকে অপরিকল্পিত এসআইআর, প্রায় হাজার হাজার ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে এবং সমস্ত ভোটারদের বক্তব্য ভারতীয় জনতা পার্টি পরিকল্পিত চক্রান্ত করে তাদের নামটা বাদ দিয়েছে। মানুষের যেটা বক্তব্য, এই দলকে আর ভোট দেওয়া যাবে না, দিদি বাংলার জন্য যা উন্নয়ন করেছে দিদির পাশে আমাদের থাকবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? না, এসআইআর কারোর পক্ষে শাসক বা বিরোধীর পক্ষে নয়। এসআইআরের উদ্দেশ্য হচ্ছে, নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য, যে বৈধ ভোটাররা তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা তাদের মতামত ব্যক্ত করুন ইভিএমের মাধ্যমে। আমরাও তাই চাইছি যে বৈধ ভোটার যারা আছে, সে রাষ্ট্রবাদী মুসলমান হতে পারে বা হিন্দুরা যারাই আছে, তারা যারা বৈধ ভোটার যদি হয়, নিশ্চিতভাবে তাদের নাম এসআইআরের মাধ্যমে থাকবে। এসআইআরটা মামাটি মানুষের সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের নেতৃত্বে এসআইআরে মানুষ সার্বিকভাবে সাড়া দিয়েছে যে একমাত্র এসআইআরে ভোটার লিস্টের নাম যাতে বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে ভোটারদের সাথে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিপক্ষ দলের দুর্বলতা সবটাই তো। এক তো 34 বছরের একটা সরকার ছিল, বাম সরকার। তারপর 15 বছর যে সরকারটা এলো 2011 সালে, মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, অনেক বড় বড় কথাও বলেছিল, কিন্তু কোনো স্বপ্নই পূরণ করতে পারেনি। বরঞ্চ 34 বছরে আমরা যে জায়গায় ছিলাম, 15 বছর তার থেকেও অনেক অনেক অংশে পিছিয়ে গেছে বাংলা। বাংলা পিছুতে পিছুতে মানে দেয়ালে পিঠ থেকে গেছে। এবার বাংলাতে এগোতে হবে। দুর্বলতা ওই জায়গাতেই শাসক দলের, যে তারা কিছু কাজ করেনি। তারা উন্নয়নটা করেছে শুধু মানে কাগজে কলমে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা কোনো উন্নয়ন করেনি। বিপক্ষ দলের দুর্বলতা হলো, আমি মূলত এ পর্যন্ত আমি আমাদের ম্যাক্সিমাম অঞ্চল, ম্যাক্সিমাম গ্রাম, ম্যাক্সিমাম শহরে আমি অলরেডি মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। তাদের প্রত্যেকেরই বক্তব্য, এই বিধায়ককে 5 বছরে পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই, এবং তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কোনো জায়গায় কোনো উন্নয়ন করেনি। কোথায় বিজেপির কোন কর্মীর বাড়ি যাওয়ার রাস্তা, সেটাকে ঢালাই, কংক্রিট ঢালাই হয়েছে। কোথায় বিজেপির কোন নেতার বাড়ির সামনে ঢোকার রাস্তাটা কংক্রিট করা হয়েছে, এই ছাড়া সার্বিকভাবে কোনো উন্নয়ন করেনি। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? মুখ্যমন্ত্রী বলেছেন নাকি 200% কাজ হয়ে গেছে কোথাও কোথাও, কখনো বলছেন 100% হয়েছে, কখনো বলছেন 200% কাজ আমি করে দিয়েছি, ডবল চাকরি দিয়েছি। কিন্তু কোথায় কি কাজ হয়েছে মানুষ দেখতে পাচ্ছে, মানুষ বুঝতে পারছে, কোনো কাজই হয়নি, উন্নয়নই হয়নি। মমতা ব্যানার্জি অসাধারণ কাজ করেছে। এমন কোনো রাস্তা নেই যেই রাস্তাটা, বিশেষ করে আমি আমার বিধানসভার কথা বলবো, সেই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অযোগ্য এমন কোনো রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। বড় বড় রাস্তাগুলো সব পথশ্রী প্রকল্পে, বড় বড় 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তাগুলো তিনি করেছেন। সর্বোপরি দিদি যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে 1500 টাকা এবং 1700 টাকা বাড়িয়ে করে দিল, এবং যুবকদের জন্য যে যুবসাথী করলো,
এতে যুবকরা অত্যন্ত উৎসাহিত। আর সব থেকে সাধারণ মানুষের যেটা বক্তব্য, দিদি আজকে যেটা মুখে বলে কালকে সেটা করে। স্বাভাবিকভাবেই দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নে আমি কেন, আমাদের গোটা উত্তর পশ্চিম বিধানসভার ভোটাররা এতে খুশি। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? এই এলাকায় যে জায়গাগুলো আছে, মেনলি প্রথম আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে ডবল ইঞ্জিনের সরকার হবে। আমাদের প্রথম লক্ষ্য হবে যে এখানে যে তন্তুজীবী মানুষরা আছে, তন্তুজীবী সমাজের যারা মানুষ, তাঁতশিল্প, সেই তাঁতশিল্প একটা সময় আমাদের গর্বের বিষয় ছিল। সেই তাঁতশিল্প ধ্বংস হয়ে গেছে। তাঁতশিল্পকে বাঁচাতে হবে, তন্তুবাহী সমাজের মানুষদের বাঁচাতে হবে। আজকে তারা ডেলি 200 টাকা রোজগার করে, গুজরাট বা মহারাষ্ট্রে তারা ডেলি 1000 টাকা রোজগার করে। কাজে তাদের দিকে প্রথম আমাদের নজর দিতে হবে। আমার প্রথম কাজ হবে রানাঘাট শহরে অত্যন্ত প্রাচীনতম রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনটা এখন যিনি বিধায়ক আছেন তিনি এর আগেও বিধায়ক থাকাকালীন রবীন্দ্র ভবনটা অকেজো হয়ে আছে। এত বড় আমাদের বলতে গেলে বাংলা সহ আমাদের অন্য দেশের মধ্যে অন্যতম প্রাচীনতম রানাঘাট রবীন্দ্র ভবন, সেই রবীন্দ্র ভবনটাকে আমি সুন্দর করে আজকে তৈরি করে সেই জায়গাটাকে আবার রানাঘাট শহরের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবো। রানাঘাট শহরে একটা উপযুক্ত সুইমিং পুল দরকার, উপযুক্ত একটা সুইমিং পুল আমি করব। আমার ইচ্ছা আছে বীরনগরে একটা বড় করে অডিটোরিয়াম করব। আর আমাদের রামনগর এলাকায় যেখানে যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করব। এবং বিশেষ করে তাহেরপুর শহরে আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো ড্রেনেজ ব্যবস্থা থাকলেও কিন্তু আউটলেট কোথায় গিয়ে জলটা পড়বে সেই ব্যবস্থা নেই। তাহেরপুরের বুকে একটা জল নিষ্কাশনের জন্য একটা বড় হাইডেন আমার পরিকল্পনা আছে। এবং ফুলিয়াতে আজকে আমরা আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে একটা কলেজ, আমার নেত্রীকেও আমি বলেছি ওই কলেজটা করবার আমার একটা পরিকল্পনা আছে। ফুলিয়াতে নবলাতে একটা ছোটোখাটো খেলার মাঠে একটা ছোটোখাটো স্টেডিয়াম করবার একটা পরিকল্পনা আছে। আরবান্দি 1-এ একটা অডিটোরিয়াম করব, এই চিন্তাভাবনা আমার মধ্যে রয়েছে।